বাংলা। নমস্কার বন্ধুরা, ঋষিবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কাকে আমরা পাই। আমরা পেয়ে যাই সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং ভালো রাখার অঙ্গীকার নিয়ে এই জগতে এসেছেন। পাশাপাশি তিনি নিজেও কিন্তু একজন শিক্ষক, পাশাপাশি জ্যোতিষ শিক্ষকও বটে। তো এই হেন মানুষটিকে যখন আমরা আমাদের মধ্যে পেয়ে যাই তখন কিন্তু আমরা অত্যন্ত সমৃদ্ধ বলে নিজেদের মনে করি। পাশাপাশি তিনি একজন হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক, প্রথমেই আজকে বলে রাখি, তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আর ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলেই 8100480952 এই যে নাম্বারটি টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। যারা ওনার সাথে সাক্ষাৎ করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারেই বুকিং করবেন। এই নাম্বারেই যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যখন ফোন করবেন। গত পর্বে আমরা অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম এবং এই অর্থনৈতিক সমস্যা ব্যাপারটা এতটাই দীর্ঘ একটা ব্যাপার এবং আমাদের জীবনে বেশিরভাগ অংশটা জুড়েই রয়েছে এই অর্থনৈতিক ব্যাপারটি। তো তার জন্য আমরা একটি পর্বে এটি শেষ করতে পারিনি। তার জন্য আমরা বলেছিলাম যে এই বিষয়টিকে নিয়েই কন্টিনিউ করব আমরা আগামী পর্বে। তাই আজও কিন্তু আমরা এই বিষয়েই থাকছি, এই অর্থনৈতিক সমস্যা বা কোন পথে আপনি গেলে ভালো থাকবেন, অর্থাৎ অর্থের মুখ দেখবেন, কোন পথে আপনি গেলে অর্থের মুখ দেখবেন না, কাদের ক্ষেত্রে কিরকম ভাবে চলা উচিত, সবটাই যিনি আমাদের খুব সুন্দরভাবে শিক্ষকের মতন বুঝিয়ে দেবেন, তিনি অবশ্যই হটসিটে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের স্যার এবং আপনাদের সকলের স্যার এবং ভালোবাসার মানুষ অবশ্যই শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন, যিনি ঋষিবাণী ইনস্টিটিউটের অধ্যক্ষ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে। আশা করি আমাদের এই অনুষ্ঠান একটু অন্য ধাঁচের, একটু অন্য মাত্রার এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। এবং আমি বেশি দিন হলো টিভি চ্যানেলে প্রোগ্রাম করি না, সদ্যই এসেছি। তাও আমি আশা রাখি যে আমাদের এই একটু অন্য টাইপের অনুষ্ঠান, একদম একঘেয়ে প্রকৃতির নয়, এবং যেখানে কিছু তথ্য, যেখানে কিছু প্রতিকার এবং কিছু গাইডেন্স এটা আপনারা পাচ্ছেন। আমি সত্যি সত্যি আশা রাখি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং এই অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের আগামী দিনের জন্য কিছু প্ল্যানিং করতে পারবেন। সবচেয়ে বড় জিনিস যেটা, এটা হলো আমাদের এই সময় ফিনান্সিয়াল প্ল্যানিং করবার একটা প্রয়োজনীয়তা থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ যেখানে অনেকটাই অনিশ্চিত, তাই এই প্রসঙ্গে আমাদের এই আলোচনা ইতিমধ্যেই দিদি সেটা বলেছেন যে ফিনান্সিয়াল ডিসকাশন আমরা এখনো পর্যন্ত শেষ করতে পারিনি এবং সেটারই কন্টিনিউশন আজকে চলবে এবং সেই আলোচনাতেই আমরা আজকে আপনাদের সঙ্গে জেনে নেব আমরা দিদির কি প্রশ্ন রয়েছে। না, প্রশ্ন করবার আগে যেটি আমি বলবো যে ওনাকে কিন্তু আমরা সকলে রিকোয়েস্ট করেছিলাম বলেই উনি কিন্তু এসেছেন, না হলে ওনার পক্ষে সম্ভবই নয়। কারণ ওনার নিজের ইনস্টিটিউট রয়েছে যেখানে উনি জ্যোতিষ শিক্ষা দিয়ে থাকেন, বহু প্রতিষ্ঠিত জ্যোতিষী তিনি শিক্ষক। পাশাপাশি উনি বাস্তব জীবনেও ফিজিক্সের শিক্ষক, উনি এমএসসি, বিএড, পাশাপাশি এমএও করেছেন। এর সঙ্গেও উনি রয়েছেন একজন সমাজসেবী হিসাবে। সুতরাং এত বড় যার কর্মক্ষেত্র, তাকে কিন্তু টিভিতে পাওয়া এতটা সহজসাধ্য ছিল না। তো আমাদের রিকোয়েস্টেই ওনাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে সোনার বাংলা চ্যানেলে। আপনারা যে ওনাকে দেখছেন সেটা কিন্তু আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল যে ওনাকে যাতে আমাদের মধ্যে আমরা পাই এবং আপনারা আপনাদের মধ্যে যাতে ওনাকে পান এবং একটু হলেও আপনাদের যাতে মনে হয় যে না, একেবারে অন্য ধারার অনুষ্ঠানে একজন অন্য রকমের জ্যোতিষ ব্যক্তিত্বকে আপনারা পেয়ে গেলেন। তো যাই হোক, আজকে আমাদের যেটা প্রশ্ন প্রথমেই থাকবে সেটা হচ্ছে এই যে অর্থনৈতিক সমস্যা, এই অর্থনৈতিক সমস্যা চাকরি ক্ষেত্রেও আসতে পারে, ব্যবসা ক্ষেত্রেও আসতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আসতে পারে। তো একজন জাতক বা জাতিকা কখন বুঝবেন যে তার চাকরি করা উচিত বা ব্যবসা করা উচিত, সেটা নিয়ে যদি আপনি একটু বলেন। এটা তো টোটালি ডিপেন্ড করবে তার জন্মকুণ্ডলী। চাকরি বা ব্যবসা এই বিষয়টা আমরা সরাসরি আমাদের কুণ্ডলী থেকে বুঝতে পারবো আমাদের
চারটে ত্রিকোণ আছে, একটা হলো ধর্ম ত্রিকোণ, একটা অর্থ ত্রিকোণ, একটা কাম ত্রিকোণ, একটা মোক্ষ ত্রিকোণ। আচ্ছা। এই চারটে মিলে পুরো কুণ্ডলিটা। যাদের কুণ্ডলিতে ধর্ম ত্রিকোণ অ্যাক্টিভ, তারা সেলফ প্রফেশনের মধ্যে ইনভলভ হতে চায়, তারা নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের চিন্তা ভাবনা, প্রতিভা সেগুলোকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে চায়। যাদের অর্থ ত্রিকোণ অ্যাক্টিভ, তারা চাকরি করতে চায়। আচ্ছা। আর যারা প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে চান, তাদের ক্ষেত্রে কাম ত্রিকোণ অর্থাৎ 3, 7, 11 এদেরকে অ্যাক্টিভেটেড থাকতে হয়। আর যারা একটু গৃহজীবী বা বাড়িতে থাকেন, হাউস ওয়াইফ, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ হয়। এবং এই ধরনের যাদের মোক্ষ ত্রিকোণে অ্যাক্টিভ হয়, তারা কিন্তু সাধন, ভজন, পুজো পাঠ ইত্যাদিও করে থাকেন। কিন্তু কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হলো কিভাবে বুঝবেন এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এটা কিন্তু স্বল্প আলোচনার বিষয় নয়, একদম। তাই এই আলোচনার মধ্যে আমরা এখন যাচ্ছি না। বিষয়টা হলো যখন আপনার জীবনে সমস্যা এসে উপস্থিত, সেই সমস্যার উৎস কি। আপনার ব্যবসা চলতে চলতে হঠাৎ করে সেল কমে গিয়েছে, তাই এই সময় আপনি কি বুঝতে পারলেন যে বাজারে প্রচুর কম্পিটিশন এবং সেই কম্পিটিশনের জন্য আপনার সেল কমে গেছে। তো আপনি কি করলেন? আপনি সিস্টেমটাকে ডেভেলপ করলেন, যে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিল সেই ক্ষেত্রটাকে আর একটু বাড়িয়ে আরো নতুন কিছু বিষয়ে ডিস্ট্রিবিউটরশিপ নিলেন। নেওয়ার পরে আপনি আশা করেছিলেন যে ব্যবসাটা খুব ভালো হয়ে যাবে। আমি আগে এই জিনিসগুলো বিক্রি করতাম, লোকে এসে জিজ্ঞেস করতো যে ওটা নেই, তো আপনি এখন ওটাকেও নিয়ে এসেছেন। নিয়ে আসবার পরে আপনি এখন একদম শান্তিতে যে এবার আমার ব্যবসা ভালো হবেই, গুছিয়ে গাছিয়ে সাজিয়ে আপনি ব্যবসা শুরু করলেন। পরের দিন থেকে যে কটা লোক আসছিল এখন তারাও আসা বন্ধ করে দিয়েছে। কেন? কারণ আপনার ব্যবসার ঘাটতি আপনার লসের কারণ নয়, আপনার দোকানে মাল নেই এটা আপনার লসের কারণ নয়, আপনার শুরু হয়েছে রাহুর অন্তর্দশা। সেই কারণে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, আপনার কাস্টমার ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়নি, তারা আপনাকে নিয়ে হয়তো স্যাটিসফাইড হতে পারেননি, তারা আপনার থেকে দূরে সরে গিয়েছেন। এবার এই যে তারা স্যাটিসফাইড হননি, তার কারণও আপনি নন, তার কারণটা হচ্ছে দশা, আপনার রাহুর দশা। হাজার চেষ্টা করা সত্ত্বেও সেই বিয়ে বাড়িতে যেরকম আমরা খাওয়া দাওয়া করবার পরে জিজ্ঞেস করি সব ভালো ছিল তো, বললো হ্যাঁ খুব ভালো ছিল দাদা, জাস্ট বিয়ে বাড়ির গন্ডিটা পার হলো, এটা কোনো মাংস হয়েছে। এইটা হচ্ছে গিয়ে মেন্টালিটি। এই মেন্টালিটি বা এই ঘটনার জন্য না ওই মানুষটা দায়ী, না ওই ক্যাটারার দায়ী। এই ক্ষেত্রে কিন্তু যে ক্ষতিটা আপনার হলো বা আপনার যে ক্ষতিটা হচ্ছে, এই জায়গাটাতে আপনার বিন্দুমাত্র দায় নেই। দোষ হচ্ছে কার? দশার। তাই এই দশার দোষকে আইডেন্টিফাই করা এবং তাকে আপনার কুণ্ডলী থেকে টেম্পোরারি অর পার্মানেন্ট ওয়েতে রিমুভ করা, সরিয়ে দেওয়া, এই টাফ সিচুয়েশন। আমি এর আগের অনুষ্ঠানেও বলেছিলাম যে অ্যাটলিস্ট 80% প্রবলেমকে আমরা কিন্তু সলভ করতে পারি, এবং তার মধ্যে অ্যাটলিস্ট 50% প্রবলেম তার কিন্তু কোনো বেস নেই। যে সমস্যাকে আপনি ভাবছেন সমস্যা, সেটা কিন্তু সমস্যা নয়, কিন্তু 50% সমস্যা সত্যিই সমস্যা, প্রবলেম। এবং এই প্রবলেমকে আইডেন্টিফাই করা, শুধু প্রবলেমকে আইডেন্টিফাই করা নয়, কারণ আপনার সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারছেন, সমস্যাটা কোথায়, কেন এই সমস্যা, এই সমস্যাটা কি আপনার জন্য, আপনি কতটা এই সমস্যার জন্য দায়ী, না কোনো এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে, নাকি আপনার লুকিয়ে থাকা গ্রহ দশা সেটা আপনাকে ডিস্টার্ব করছে। এইটাকে আইডেন্টিফাই করতে হবে। কোন সময় আপনি ইনভেস্ট করলেন, আমরা একটু আগেই বললাম যে এটার ব্যবসা ভালো হচ্ছে না বলে আপনি ওটাকে সঙ্গে নিয়ে এলেন, এই এটা এবং ওটা এই মুহূর্তে আপনাকে কতটা সাপোর্ট দিতে পারছে এটা আপনি বুঝে উঠতে পারলেন না। তখন কি হলো, যে ব্যবসাটা চলছিল বা যে নতুন ব্যবসার পার্টটাকে আপনি বাড়ালেন, দুটোই আপনাকে সাপোর্ট দিল না। আবার এরকমও হতে পারে যে কোনো একটা ব্যবসা আপনার চলছে না, দ্বিতীয় একটা ব্যবসায় আপনি গেলেন, সেটা ইউনিভার্স আপনাকে সাপোর্ট করে দিল, এবং যেই মুহূর্তে আপনি সেই ব্যবসাটাতে ঢুকলেন সঙ্গে সঙ্গে একটা হিউজ চেঞ্জ দেখতে পাওয়া গেল। রিসেন্টলি আমি এক ভদ্রলোকের কুণ্ডলী দেখছিলাম, তার কুণ্ডলীতে 7th হাউসে কেতু আর মঙ্গল অবস্থান করে রয়েছে। তো এই ভদ্রলোক কনফিউজড যে আমি কিসের ব্যবসা করবো। কনস্ট্রাকশনের ব্যবসা বেশ কিছুদিন করেছি, প্রথম দিকে খুব ভালো চলছিল, কিন্তু যত দিন গেল এই ব্যবসাটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, এর জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হয় সেগুলোকে ঠিকঠাক নিতে পারছি না। তো কেতু মঙ্গল এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে গিয়ে আমি দেখলাম
যে এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ধোঁয়া এবং আগুন। কেতু সেটা ধোঁয়ার কারক গ্রহ, কেতু একটু নিম্ন স্তরীয় বিষয়কে ইন্ডিকেট করে, লগ্নের রাহু রয়েছে, তার সঙ্গে এই কেতু মঙ্গলকে কম্বাইন করে, এবং সপ্তম ভাবটা সেটাও বায়ুতত্ত্বের রাশি ছিল। আমি তাকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি বিড়ির ব্যবসা করো। আচ্ছা, এই বিড়ির ব্যবসা করতে গিয়ে লোকটা কিন্তু সাকসেসফুল, এবং সেই মানুষটা জীবনে যাই করতে যাক না কেন সে কিন্তু আমাকে একবার ফোন করে। এই যে ব্যবসাটাকে আইডেন্টিফাই করা গেল যে তার 7 নম্বরে মঙ্গল কেতু অবস্থান করে রয়েছে, এবং সেটা বায়ুতত্ত্বের রাশি। আমরা এখানে একটা নেশা বা অ্যাডিকশনের কানেক্টিভিটি পাচ্ছি। মঙ্গল আগুন, কেতু ধোঁয়া, এবং কোনোভাবে আই থিঙ্ক আমার এক্স্যাক্টলি চার্টটা এখন মনে পড়ছে না, কোনো একটা স্যাটার্নিয়ান কম্বিনেশন ছিল যেটা ইন্ডিকেট করে ড্রাই, শুকনো বিড়ি জাতীয় জিনিসে। এখানে কিন্তু একটা পাতার মধ্যে আরো কিছু তামাক পাতাকে জড়িয়ে দেওয়া হয়, এবং এই যে ড্রাই তামাক পাতা, টোব্যাকো লিভ, এইটার কারক গ্রহ তিনি কিন্তু শনি এবং কিছুটা অংশের রাহু। তো এই কম্বিনেশনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এই আইডেন্টিফিকেশনটা কিন্তু টোটালি অ্যাস্ট্রোলজিক্যাল। সেই ভদ্রলোক ভাবছিলেন গাড়ি কিনে ব্যবসা করবেন, গাড়ির ব্যবসা দাঁড়াতো না, এবং সত্যি সত্যি দাঁড়াতো না, কনফিউশন তৈরি হয়ে যেত। কিন্তু এই যে বিড়ির ব্যবসাটা হলো, ব্যবসাটা দাঁড়ালো, এবং তার সঙ্গে সঙ্গে ভদ্রলোক কিন্তু এখন প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়েছেন। এখানে কিন্তু অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকে উনি বিরাট গুরুত্ব দিয়েছেন। এবং তারপরে সেই সময় থেকে তার জীবনের যে কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু উনি জ্যোতিষের পরামর্শ ছাড়া গ্রহণ করেননি। জ্যোতিষের পরামর্শ অর্থাৎ ওনার পরামর্শ ছাড়া গ্রহণ করেননি। তার কারণ হচ্ছে যে ওই যে উনি প্রথমবার যে পরামর্শটা পেলেন, যেটা উনি ভেবেছিলেন গাড়ির ব্যবসা করবেন, উনি বললেন বিড়ি, মানে একেবারে একটা মানে আলাদা একটা মানে সেক্টর। তো সুতরাং সেই জায়গাতে উনি যখন বললেন এবং সেই জায়গা থেকে উনি যখন প্রতিষ্ঠিত হলেন, তখন উনি বুঝলেন যে হ্যাঁ, জ্যোতিষ পরামর্শটা কতটা দামি, কতটা মূল্যবান একজন মানুষের কাছে। আমাদের মধ্যে 70-80% মানুষ আমরা যেটা করি, আমরা সমস্যায় পড়বার পর আমরা জ্যোতিষের কাছে যাই। কিন্তু এই জিনিসটাই হচ্ছে সব থেকে বড় ভুল। কারণ সমস্যায় পড়বার পর আমরা কেন যাব? আমরা তো আগাম সতর্কতামূলক ভাবে একজন প্রকৃত জ্যোতিষীর কাছে যেতে পারি, যে ক্ষেত্রে আমরা জানতে পারবো যে আমাদের জীবনটা খুব স্মুথলি চলবে, নাকি আমাদের জীবনের সমস্যা আছে, সেগুলোকে আমাদের উত্তীর্ণ করে এগোতে হবে। তো এই জায়গাটা কিন্তু আমরা সকলেই ভুল করে ফেলি। আমরা সমস্যায় পড়বার পর কিন্তু জ্যোতিষীর কাছে যাই, তখন সেই সমস্যার সমাধান করা একটু ব্যয়বহুল হয়ে যায়। কিন্তু আগে থেকে যদি সতর্কতামূলক আপনি যদি যান কোনো জ্যোতিষীর কাছে বা একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে, তাহলে কিন্তু আপনি আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন। আপনি জানতে পারবেন যে কোন দিকটা আপনার পক্ষে সফলতা নিয়ে আসবে, কোন দিকটা আপনার জন্য একেবারেই লাকি নয়। সবটাই কিন্তু আপনাকে আগে থেকেই সতর্কতা দিতে পারবেন, এবং যিনি দিতে পারবেন তিনি কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব। আপনি হয়তো বিজ্ঞাপনের মোহে বা চটক দেখে যে কোনো একটি জায়গায় চলে যাচ্ছেন, যেখানে দেখছেন বহু ভিড় হচ্ছে, না আমিও একবার যাই, 2-3 মিনিটের মধ্যে বলে দিচ্ছেন না জানি কি এমন ব্যক্তি। তো এই জিনিসগুলো যখন আপনারা পড়েন, তখন কিন্তু চরম ভুলটা করেন। বিজ্ঞাপনের চমকে কখনো বিশ্বাস করবেন না। আপনাকে বেছে নিতে হবে, আপনাকে নিজে বুঝতে হবে, আপনাকে নিজে আগে বিচার করতে হবে, নিজের বিচার ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে, যে না আমারও তো বিচার করার ক্ষমতা রয়েছে, তাহলে সেই ক্ষমতাকে আমি কেন কাজে লাগাবো না। তো সেই জন্য আপনাকে কি করতে হবে? বিচার করে, বিবেচনা করে তবে একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বকে বাছতে হবে, এবং তার কাছে কিন্তু চলে আসতে হবে। আর এই বাছাটাকে যারা গুরুত্ব দিয়েছেন, যারা বুঝেছেন, তারা কিন্তু ওনাকে বেছে নিয়েছেন, একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বকে বেছে নিয়েছেন, যিনি একজন শিক্ষক, জ্যোতিষ শিক্ষক, বহু প্রতিষ্ঠিত জ্যোতিষ ব্যক্তিত্ব যাদের আপনারা দেখছেন, প্রতিষ্ঠিত জ্যোতিষ ব্যক্তিত্ব, তাদের শিক্ষক উনি। সুতরাং ওনাকে যারা বেছে নিয়েছেন তারা প্রত্যেকে কিন্তু জীবনে সেই সাফল্যটা অর্জন করতে পারছেন, তার কারণ তারা ওনার কাছ থেকে প্রপার গাইডেন্সটা পেয়েছেন। আপনিও পেতে পারেন। তার জন্য 8100480952 এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের চলে আসতে হবে। দমদম ক্যান্টনমেন্টে ওনার নিজ চেম্বার রয়েছে, নিজ গৃহ মন্দির রয়েছে, এছাড়াও কালীঘাটে ওনার চেম্বার রয়েছে, এছাড়াও দুর্গাপুরে উনি চেম্বার করেন, এবং ত্রিপুরার আগরতলায় ওনার চেম্বার রয়েছে। তো প্রত্যেকটা জায়গার জন্য বুকিং চলছে। শুধুমাত্র বুকিং করে
আপনাকে চলে আসতে হবে, তবেই তো একটা সঠিক পরামর্শের মাধ্যমে আপনি সঠিক পথে চলতে পারবেন। আর এই যে উনি একটি উদাহরণ দিচ্ছিলেন, যিনি গাড়ির ব্যবসা করেছেন, করতে চেয়েছিলেন, তারপর উনি বলেছেন যে না, তামাক জাতীয় দ্রব্য, ড্রাই জিনিস অর্থাৎ বিড়ি ব্যবসাটা করতে এবং প্রতিষ্ঠিত হয়েছেন। এই রকম বহু মানুষ কিন্তু ওনার লিস্টে রয়েছেন, যারা কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ ফেলবার আগে ওনার সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু পদক্ষেপটা ফেলেন। তো এই কাজটি আপনিও করতে পারেন। একবার ওনার কাছে আসুন, দেখবেন বারবার ওনার কাছে আসতে ইচ্ছে করবে এবং ওনার হাতটি কিন্তু আপনাদের আর ছাড়তে ইচ্ছে করবে না। এমনই শিক্ষক উনি, এমনই প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব উনি। 8100480952 এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনারা চলে আসুন শ্রী শান্তনু দে মহাশয়ের কাছে। বহু মানুষ রয়েছেন যারা সারা জীবনে সেভিংসই করতে পারছেন না। বহু অর্থ হয়তো তারা উপার্জন করেছেন, কিন্তু সেভিংস এর জায়গাটা তাদের একদম নীল কিংবা ভীষণ ভাবে কম। এটা কেন হয়? এটা একটু ওনার কাছ থেকে আমরা জেনে নেব। এটা তো আমরা বারবার দেখতে পাই। প্রচুর মানুষ এসে আমাদের বলেন কাজ নেই, আর প্রচুর মানুষ এসে এই কথাটা বলেন যে কাজ তো আছেই, টাকা তো প্রচুর আয় করি, কিন্তু টাকা দেখতে পাই না। মাসের শেষে টাকা নেই, বছরের শেষে সেভিংস শূন্য, কোথায় যাচ্ছে টাকা সেটাই বুঝে উঠতে পারছি না। এই সিচুয়েশন, এই কন্ডিশন, এর কারণ পুরোপুরি গ্রহ অবস্থান এবং গ্রহদের সঠিক অবস্থানের অভাব বা বেঠিক অবস্থান, তার কারণে আমরা সেভিংস করতে পারছি না। সেভিংস এর বিভিন্ন দিক রয়েছে। কেউ জমি কিনে সেভিংস করতে পারেন, কেউ গয়নাগাটি কিনে সেভিংস করতে পারেন, কেউ স্টক মার্কেটে সেভিংস করতে পারেন, কেউ ইন্স্যুরেন্সের মাধ্যমে সেভিংস করতে পারেন, কেউ প্রভিডেন্ট ফান্ডে সেভিংস করতে পারেন। এরকম কোন দিকে আপনাকে সেভিংস করতে হবে বা কোন দিকে সেভিংস করলে ম্যাক্সিমাম আপনি জমিয়ে রাখতে পারবেন, যেমন একজন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে গাইড করবেন যে এই পলিসিতে বেশি রিটার্ন আসছে, এই কাজটা করলে পরে বেশি আর্নিং আসতে পারে, ঠিক তেমন ভাবেই আমরা জ্যোতিষরা আপনাকে গাইড করব যে ইউনিভার্স কোন দিকে আপনাকে ইনভেস্ট করাতে চাইছে। হতেই পারে আপনার 2 নম্বর ঘরে রাহু আছে, আপনি টাকা রাখতে পারবেন না, আপনি জমি জায়গা কিনে উঠতে পারবেন না, কিন্তু যদি আপনি গোল্ড কেনেন টাকা থাকবে। আবার আপনার এই দ্বিতীয় ভাবেই মঙ্গল অবস্থান করে রয়েছে এবং মঙ্গলের নক্ষত্র অধিপতি 4 নম্বর ঘরে আছে। আপনার সেভিংস এর মাধ্যম হবে ল্যান্ড। যত জমি কেনা বেচা করবেন টাকা জমতে থাকবে, বাড়তে থাকবে। জমি কিনুন, সেইটা বেচুন, বা হচ্ছে গিয়ে ফ্ল্যাট কিনে সেটা ভাড়া দিতে পারেন, জমি জায়গার উপরে কনস্ট্রাকশন বানিয়ে সেটাকে ভাড়া দিতে পারেন। যেটাই করবেন সেটা আপনার জন্য পজিটিভ হবে, কিন্তু কানেকশন হবে ভূমির সাথে, জমির সাথে, বাড়ির সাথে। তো এটা আমরা বারবার দেখতে পাই। এবার যার সেকেন্ড হাউসে মঙ্গল রয়েছে, তিনি যদি মনে করেন আমি গোল্ড কিনে সেভিংস করব, সেই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, অকারণ চুরি হয়ে যাবে। এক জায়গা থেকে কোনো একটা জায়গায় টাকাটা রেখেছেন বা সোনাটা রেখেছেন, সোনা চুরি হয়ে যাচ্ছে। কার উপরে ভরসা করেছেন বা কাউকে বাড়ির জিনিসপত্রগুলো খুলে দেখিয়েছেন, হঠাৎ এসে আপনি দেখলেন যে সেখানে কোন রকম কোনো জিনিসপত্র নেই, পুরো ফাঁকা। কারণ হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠপতি হয়তো আপনার দ্বিতীয় পতির সঙ্গে কানেক্ট করে বসে রয়েছে, এবং এই যে 6th লর্ড ষষ্ঠপতি, সে হচ্ছে গিয়ে চুরি, ছিনতাই, প্রতারণা, ক্ষতি, ক্ষয়, হানি ইত্যাদি বিষয়কে নির্দেশ করে। এবং তিনি যখন সেকেন্ড হাউসে রয়েছেন এবং আপনার 2 নম্বর ঘরে আপনি টাকা পয়সা, সোনা ইত্যাদি কিনে রেখেছেন, বন্ড কিনে রেখেছেন, সেগুলো সব যাবেই। তাহলে এখানে আপনার দ্বিতীয় রয়েছে মঙ্গল। তাহলে আপনার সঞ্চয়ের যে ক্ষেত্র, সেটা হচ্ছে জমি, বাড়ি, ভূমি। অন্য জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সাল এগেইনস্টে কাজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি তার আউটপুট পজিটিভ দেখতে পাবেন না। এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। তাহলে এই যে সেভিংস, ওয়ে অফ সেভিংস, এটা আপনাকে বুঝতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে যে ওয়েতেই সেভিংস করুন না কেন, টাকা আপনার থাকছে না। বিভিন্ন খাতে আপনি আমাদের অনুষ্ঠান দেখে নিলেন, 5টা ওয়ে পেরিয়ে গেল সেভিংস এর, 5টাতেই কিছু কিছু করে সেভিংস আপনি করলেন। আপনি ভাবলেন যে একটা তো সাকসেসফুল হবে, কিন্তু দিনের শেষে আলটিমেটলি দেখতে পাওয়া গেল যে একটাও সাকসেসফুল হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি ব্যর্থ। কারণ লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলিতে। আপনার দ্বাদশ ভাবটা এতটাই ডিস্টার্বড যে সমস্ত কিছুর ক্ষতি হয়ে চলেছে, সমস্ত রকম এক্সপেন্ডিচার, তার উপরে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। তাই এই টাইপের আনকন্ট্রোলড এক্সপেন্ডিচার, এদেরকে কন্ট্রোল করবার জন্য বা সেকেন্ড লর্ডের সঙ্গে 12th লর্ডের একটা পজিটিভ ইনফ্লুয়েন্স
তার মানে হচ্ছে একাদশপতি যে আয় দেবে আপনাকে আর দ্বিতীয়পতি যে সঞ্চয় দেবে, এদের মধ্যে একটা ডিরেক্ট ইন্টারাকশন বা কম্বিনেশন, যাকে আমরা যোগ বলতে পারি। কনজাংশন হতে পারে, মিউচুয়াল অ্যাসপেক্ট হতে পারে, সাইক্লিক অ্যাসপেক্ট হতে পারে, যা খুশি হতে পারে, একটা যোগ, ওই 11 যোগ এটা সঞ্চয় দেবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি এর মাঝখানে 12 চলে আসে, 12 হচ্ছে এক্সপেন্সেস, আনকন্ট্রোলড এক্সপেন্সেস, সেটা আমরা 12 থেকে বিচার করি। তাহলে এই 2-11 মধ্যে যদি 12 চলে আসে, তখন সেই কম্বিনেশন কিন্তু ম্যালিফিক কম্বিনেশন হয়ে গেল। তখন কিন্তু আপনি টাকা জমাতে পারবেন না, যাই রাস্তা হোক না কেন, যেভাবেই করুন না কেন, তাতে আপনি টাকা রাখতে পারবেন না। কোনো একটা ক্ষেত্রে আপনার সঞ্চয় বেড়েছে, আপনি জানলেন যে আমার টাকা বেড়েছে, কিন্তু সেই টাকা উদ্ধার করতে গেলে আপনাকে যে পাসওয়ার্ড বা ওটিপি ইউজ করতে হচ্ছে, সেই ওটিপি আপনি ভুলে গেছেন, সেটা উদ্ধার করা যাচ্ছে না। এরকম সিচুয়েশন দেখতে পাওয়া যাবে। কাগজপত্র রেখেছেন একটা ফাইলে, সেই ফাইলই গায়েব, খুঁজে পাচ্ছেন না, আপনি ভুলে গেছেন কোথায় সেই ফাইল রাখা হয়েছিল। আলটিমেটলি কিছুতেই মনে করতে পারছেন না কোথায় সেই ফাইলটা রেখেছিলেন। বাড়ির লোকরা বারবার জিজ্ঞেস করছে কোথায় রেখেছো ফাইলটা, একবার শেষবারের মতো মনে করো, কিন্তু সেই শেষবার আর আপনার জীবনে আসছে না। আপনি চেষ্টা করছেন, মনে করতে পারছেন না, কারণ ইউনিভার্স চাইছে না, আপনার ম্যালিফিক কম্বিনেশন হয়ে রয়েছে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই 8th হাউসটা ভীষণ সক্রিয়। 8 নম্বর ঘর সক্রিয় হওয়া মানেই লোন বাড়বে, ঋণ বাড়তে থাকবে। ঋণ নিয়ে আমি এরকম লোক দেখেছি যারা ঋণ নিয়ে ইনভেস্ট করেন এবং সেখান থেকে সঞ্চয়ের চিন্তা করেন। তো এরকম এই ভুল কনসেপ্টে প্রচুর মানুষ বিলং করেন। তো লোন সবসময় একটা প্রপার ইউটিলিটি অনুযায়ী নেওয়া উচিত, একটা প্রপার পরিকল্পনা করে ঋণ নেওয়া উচিত। বহু মানুষকে আমি দেখেছি লোন পাওয়া যাচ্ছে, স্পেশালি কিছু কিছু কোঅপারেটিভের ক্ষেত্রে, যে টাকা আছে লোন নিয়ে সেভিংস করলাম, এবং এটাও আমি দেখেছি 4% ইন্টারেস্ট পাচ্ছেন আর এখানে 11% ইন্টারেস্ট দিচ্ছেন। তার বক্তব্য বা যুক্তি কি, যে আমি তো একবারে টাকাটা জমাতে পারতাম না, এখান থেকে দিয়ে ফিক্সড করে দিলাম, এটা তো শোধ হয়ে যাবে, হোক না 11% ইন্টারেস্ট। তিনি পাচ্ছেন 4% ইন্টারেস্ট আর তিনি দিচ্ছেন 11% ইন্টারেস্ট। এরকমও লোক আমরা দেখি, বহু ক্ষেত্রে দেখি। তো এই রকম কনসেপ্ট নিয়েও প্রচুর মানুষ রয়েছেন। তো এদের দরকার প্রপার ফিনান্সিয়াল গাইডেন্স, যে গাইডেন্সটা হবে অ্যাস্ট্রোলজি কানেক্টেড। আপনাকে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার টাকা রাখার পদ্ধতি অবশ্যই শেখাবেন, কিন্তু তার দেওয়া রাস্তাগুলোর মধ্যে কোনটা আপনি চয়ন করবেন সেটা আপনাকে গাইড করবে আপনার গ্রহ অবস্থান, আর আপনার গ্রহ অবস্থানকে গাইড করবে আপনার জ্যোতিষ বন্ধু। তাই যদি বড় সেভিংস করতে চান, সেভিংস হচ্ছে না, সেভিংস শুরু করতে চান, পরিবর্তন আনতে চান নিজের জীবনে, তাহলে কিন্তু আপনাকে জ্যোতিষের শরণাপন্ন হতে হবে। এবং শুধু জ্যোতিষের নয়, এই ক্ষেত্রে আমি বলবো জেনারেলি ওয়ার্ডটা আমি ইউজ করি না, সেটি হলো শিক্ষিত জ্যোতিষী। কারণ এই যে ফিনান্স ম্যানেজমেন্ট, এটা কিন্তু খেলা কথা নয়। আমি এরকম বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে মিট করেছি যে তারা কন্টিনিউয়াসলি লস করে চলেছেন, লসের পর লস, এবং তাদের সঙ্গে কনসালটেশন কমপ্লিট করবার পরে তারা এরকমও প্রশ্ন করেছেন, আপনি কি MBA করেছেন, আপনি কি ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে, আপনি এই ব্যাপারগুলো কি করে আইডেন্টিফাই করতে পারেন? তো আমি তাদেরকে একটাই কথা বলি যে না ভাই, আমি একটু পড়াশোনা করি টুকটাক, এবং সিচুয়েশন বুঝে তোমার অবস্থা সাপেক্ষে তোমার গাইড করলাম, বিষয়টা এটাই, এর বাইরে কিছু নয়। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকমই একজন প্রপার গাইডের দরকার, ভীষণভাবে দরকার। আর তার জন্য 8100480952 এই নাম্বারে ফোন করে যারা স্যারের কাছে আসবেন, তারা কিন্তু সত্যি সত্যি সেই প্রপার গাইডকে পেয়ে যাবেন, যিনি অ্যাস্ট্রোলজিক্যালি প্রপার গাইডেন্স দিয়ে আপনাদেরকে ভালো রাখবেন। আর ওনার কথায় যে কথাগুলো উঠে আসলো, আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম, কারণ উনি প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমাদের বুঝিয়ে দিলেন যে যদি 5খানা সেক্টর থাকে আপনার যাওয়ার, তো আপনি 5খানা সেক্টরই হয়তো আপনি ঘুরে এলেন, কিন্তু কোনো জায়গাতেই আপনি সাফল্য পেলেন না। কেন পেলেন না? তখন কিন্তু আপনি জানতে পারলেন যে আপনার গ্রহগত অবস্থান আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে দেয়নি। তাহলে আমাদের সর্বশেষে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে গ্রহগত অবস্থানই ঠিক করে দিতে পারবে আপনি জীবনে সাফল্য পাবেন না আপনি জীবনে সাফল্য পাবেন না অর্থনৈতিক দিক থেকে। আবার গ্রহগত অবস্থানই কিন্তু আপনাকে বলে দিতে পারে আপনি কোন দিকে গেলে সাফল্য পাবেন, কোন দিকে গেলে আপনি
বিফলে যাবেন। তো এই সমস্ত দিকটার জন্য আপনাকে প্রকৃত শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বর কাছেই কিন্তু যেতে হবে। আর বলাই বাহুল্য, আমাদের মধ্যে যিনি রয়েছেন হট সিটে, অর্থাৎ শ্রী শান্তনু দে মহাশয়, তিনি কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব, যার হাত ধরে বহু প্রতিষ্ঠিত জ্যোতিষী আজ কিন্তু জ্যোতিষ মাধ্যমে রয়েছেন এবং তাদের আপনারা চেনেন। কিন্তু তাদের জ্যোতিষ গুরু, তাদের শিক্ষক কিন্তু এই স্যার, অর্থাৎ শ্রী শান্তনু দে মহাশয়। আপনারা ওনার কাছে আসুন, ওনার হাতটি ধরুন, ওনার প্রপার গাইডলাইন্সটি পান এবং ভালো থাকতে পারবেন এবং আপনার প্রিয়জনদের ভালো রাখতে পারবেন। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। দেখা যাক পরবর্তী বিষয় নিয়ে পরবর্তী দিনে আমরা কি আলোচনা করতে পারি। তো আজকে আমরা তো বিদায় নিতে বাধ্য, কারণ সময়ের কাছে আমরা সকলেই পরাজিত। তাই খুব ভালো লাগলেও অনুষ্ঠানটিকে আজকের মতো এগোতে পারলাম না। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। জয় মা আদিশক্তি। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা।